নমস্কার। ঊনবিংশ শতাব্দীর মহিলার আত্মজীবনীর এই সিরিজে আজকে যার লেখা আপনাদের সামনে উপস্থিত করব তার নাম হচ্ছে জ্ঞানদানন্দিনী। তাকে বলা হয় প্রথম আধুনিকা। প্রথম ভারতবর্ষের সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার স্বামী। ঊনবিংশ শতাব্দীর মহিলাদের কথা বলবো আর তার মধ্যে ঠাকুরবাড়ির কোনো মহিলার কথা বলবো না, তা তো হতে পারে না। প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী তো আধুনিকা হবেনি, তাই না? কিন্তু তখনকার দিনে আধুনিক হওয়া এত সহজ তো ছিল না, কারণ সে সময় ছিল বাল্যবিবাহ, পর্দা প্রথা, মেয়েদের স্থান ছিল অন্দরমহল, পড়াশুনো করাও তো বারণ ছিল। 1847 সালে বারাসাতে মেয়েদের একটি স্কুল তৈরি করেন প্যারীচরণ সরকার ও নবীন কৃষ্ণ মিত্র, এবং এই কাজটির জন্যে তাদের এক ঘরে করা হয়। 1849 সালে কলিকাতা বালিকা বিদ্যালয় তৈরি হলো, যেটি পরের নাম হয় বেথুন স্কুল। কিন্তু স্কুল তৈরি হলে তো হলো না, মেয়েদের তো স্কুলে পাঠাতে হবে। মেয়েদের পাঠানো তো দূরের কথা, যারা এই স্কুল তৈরি করার উদ্যোগ নিতেন তাদের ওপরও রক্ষণশীল সমাজ কিন্তু খুব অত্যাচার করত। অবশ্য 1856 সালে কৃষ্ণকামিনী দাসীর চিত্তবিলাসিনী বইটি বেরোয়। এটি প্রথম বাঙালি মেয়ের মুদ্রিত গ্রন্থ। এই চিত্তবিলাসিনী কাব্যটির মধ্যে বহু বিবাহ, অবরোধ প্রথা, কৌলিন্য প্রথা, এরকম বিভিন্ন কুপ্রথা নিয়ে তিনি সেটি লেখেন। তার মধ্যে এই রকম একটা সময় 1850 সালে যশোরের এক গ্রামে জন্ম হয় জ্ঞানদানন্দিনীর। জ্ঞানদানন্দিনী তার আত্মজীবনীটি তার মেয়ে ইন্দিরাকে মুখে মুখে বলেছিলেন, আর এটি বেরিয়েছিল পুরাতনী বলে গ্রন্থে। তিনি আরম্ভ করেন তার ছেলেবেলার কথা দিয়ে, যেখানে তিনি তার বাবা মায়ের কথা বলছেন। শুনেছি আমার ঠাকুরদাদারা কৃষ্ণনগর অঞ্চলের লোক ছিলেন, তারা নাকি কুলীন ব্রাহ্মণ কুলের মুখুটি ছিলেন। মায়ের মুখে শুনেছিলুম যে তার শ্বশুরের নামের সঙ্গে মেলে বলে তিনি নীল আর কম্বল এই দুটো কথা উচ্চারণ করেন না, তাই বুঝেছিলুম যে তার নাম ছিল নীলকমল মুখোপাধ্যায়। আমার বাবা মশাই 8-9 বৎসর বয়সকালে কি কারণে জানি না তার বাপের উপর রাগ ও অভিমান করে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। লক্ষ্যহীনভাবে পথে চলতে চলতে তিনি যশোরের দক্ষিণদিহি গ্রামে এসে উপস্থিত হলেন। সেই গ্রামে সে সময় রায়বংশের একটি বড় ও সঙ্গতি সম্পন্ন পরিবার বাস করতেন। ঘটনাক্রমে বাবা মশাই সেই পরিবারের কর্তা ব্যক্তির সামনে এসে পড়েন। তিনি দিব্য একটি সুন্দর ছেলে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে কাছে ডেকে নাম ধান সমস্ত পরিচয় জিজ্ঞাসা করেন। বাবা মশাই তার নাম ধামা বংশ পরিচয় যা দিলেন তাতে রায় মহাশয় যেন বেশ সন্তুষ্ট হলেন, আর বললেন, তুমি ছেলে মানুষ, একলা একলা কোথায় ঘুরে বেড়াবে, আজ থেকে আমার এখানে থাকো। পরের ঘটনা থেকে মনে হয় যে প্রথম থেকেই রায় মহাশয়ের মনে ছেলেটিকে বাড়িতে রাখবার একটি বিশেষ উদ্দেশ্য ছিল। বাবা মশাই সম্মত হওয়ায় রায় মশাই তাকে যত্নের সহিত লালন পালন করতে লাগলেন। তখনকার মতে বিয়ের বয়স হলে রায় মশাই তার নবম বর্ষীয়া কন্যা নিস্তারিণী দেবীর সঙ্গে বাবা মশাই বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখলেন। আমার ঠাকুরদাদা তার ছেলে ঘর থেকে বেরিয়ে যাবার পর থেকে বরাবরই তার খোঁজ করছিলেন, কিন্তু এতদিন খোঁজ পাননি। বাবা মশাই বিয়ে হবার পর তিনি খবর পেলেন যে তার ছেলে দক্ষিণদিহির কোনো ভদ্রলোকের বাড়িতে আছেন। খোঁজ পেয়ে যখন তিনি দক্ষিণদিহিতে এসে শুনলেন যে পিরালি ঘরের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে হয়েছে,
তখন তিনি রাগে দুঃখে একেবারে যেন ভেঙে পড়লেন আর পইতে ছিঁড়ে শাপ দিলেন যে অভয়াচরণ নির্বংশ হোক। বাবা মশাইয়ের নাম ছিল অভয়াচরণ মুখোপাধ্যায়। এদিকে কিছুদিন পর বাবার আর ঘর জামাই হয়ে থাকতে ভালো লাগছিল না, তাই জন্যে একদিন গভীর রাতে অভয়াচরণ তার বউ নিস্তারিণীকে তুলে বাড়ি থেকে পালিয়ে নরেন্দ্রপুর গ্রামে চলে এলেন। তারপর তার শ্বশুর মশাই তাকে অনেক চেষ্টা করেও ফেরাতে পারলেন না। বাবা তখন এক কাছারিতে ৩-৪ টাকা মাইনের কাজ নিলেন। উনি লিখছেন, মায়ের কাছে শুনেছি সেই সময়টা তার বড়ই কষ্টে গিয়েছে। বাপের বাড়ি ছেড়ে আসার দুঃখ, তাছাড়া তখন তিনি ঘর সংসারের কাজকর্ম কিছুই জানতেন না। পাড়ার কোনো কোনো গৃহিণী তার দুঃখ কষ্ট দেখে কিছু কিছু ঘরের কাজ দেখিয়ে শুনিয়ে দিতেন। অল্প আয়ের সংসার, জ্বালানি কাঠ পর্যন্ত তাকে বন জঙ্গল থেকে সংগ্রহ করে আনতে হতো। কাঁটা খোঁচায় হাত ছড়ে গেলেও কাঁদতে কাঁদতে ডাল ভেঙে এনে উনুন ধরাতে হতো। কতকদিন এরকম দুঃখ কষ্টে কাটবার পর কলকাতার এক খুব ধনী জমিদার মহিলা কোনো সূত্রে বাবা মশাইয়ের সব খবর শুনতে পেয়ে তাকে কলকাতায় এনে একটা বেশি আয়ের কাজে নিযুক্ত করে নিজের বাড়িতে যত্নে রাখেন। তিনি বরাবর কলকাতায় থাকতেন, কেবল পুজোর সময় 1 মাস বাড়ি আসতেন। সেই সময় আমি মায়ের গর্ভে ছিলাম। মা আমায় যখন তখন বলতেন যে তুমি আমার গর্ভে এসে অবধি আমার দারিদ্র দুঃখের শেষ হয়েছে। সেই মহিলাটি বাবা মশাইকে দাদা বলে ডাকতেন। আমার যখন 2.5 বছর বয়স হলো তখন পিসিমার বিশেষ অনুরোধে বাবা মশাই মাকে ও আমাকে তার ওখানে নিয়ে গিয়েছিলেন। আমরা কিছুদিন পুজোর সময় সেখানে গিয়েছিলাম। সেই অনভ্যস্ত প্রকাণ্ড বাড়ি, জাঁকজমক ও মেলা চাকরদাসীর মাঝখানে মা যেন সর্বদাই ভীত সংকুচিত হয়ে থাকতেন। বাড়ির কর্ত্রী পিতার ঘরজামাই মেয়ে ছিলেন এবং তার মৃত্যুর পরে তার কলকাতার অট্টালিকার ও জমিদারির অধিকারিণী হন। তিনি অসাধারণ দানশীলা ছিলেন। পুজোর সময় জমিদারির আমলা ও বাড়ির চাকরদাসীদের নতুন কাপড় বিতরণ করবার সময় তিনি মাকে সেই ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজের কাছে বসালেন। মা দেখলেন যে একটা বড় ঘরের মেঝে থেকে কড়িকাঠ পর্যন্ত নববস্ত্রে পরিপূর্ণ। একে একে ছোট বড় সমস্ত কর্মচারী ও চাকরদাসী আসতে লাগলো আর তিনি তাদের নতুন কাপড় দিতে লাগলেন। মায়ের মনে হলো যে সে যেন এক অফুরান বিরাট দান ব্যাপার। শুনেছি ওই সময় নাকি আমার এই পিসিমা আমার ভাবি শাশুড়ি ঠাকুরানীকে আমাকে দেখাতে নিয়ে যান আর তার এক ছেলের সঙ্গে আমার বিয়ের কথা বলেন। নরেন্দ্রপুরে পরে যে বাড়িটিতে জ্ঞানদানন্দিনীরা ছিলেন সেখানে বড় পুকুর ছিল, একটি বড় বাড়ি ছিল, সেখানে বাগান ছিল এবং সেই বাগানে তার বাবা নানান রকম দুর্লভ গাছও লাগিয়েছিলেন। এই বাড়িতেই জ্ঞানদানন্দিনীর প্রথম পড়াশোনায় হাতেখড়ি হয়। একবার বাবা মশাইয়ের গুরুমশাই এসে কথায় কথায় বলেছিলেন যে সব দানের চেয়ে বিদ্যাদান বড়। তাই থেকে বাবা মশাইয়ের মনে হলো যে পাঁচিলের বাইরে উত্তরের বড় ঘরটায় একটা পাঠশালা বসাবেন। তার জন্য একজন গুরুমশাই রাখা হলো আর শীঘ্রই অনেক পোড়ো এসে জুটল। পাঠশালা রীতিমতো চলতে লাগলো। তখন বাবা মশাইয়ের মনে হলো যে বাড়িতেই যখন পাঠশালা হলো, গুরুমশাইও রাখা হলো, তখন আমার মেয়েটিকেও পাঠশালায় পড়তে দিই। ছোট মেয়ে, তাতে বোধহয় কোনো দোষ হবে না। সে সময় ওদের সেই মেয়েদের লেখাপড়া বড় নিন্দনীয় ছিল। আমি একদিন রাত্রে হঠাৎ জেগে উঠে মাথা তুলে দেখি যে আমার মা কি লিখছেন না পড়ছেন। আমাকে দেখে তাড়াতাড়ি সেগুলো সব ঢেকে ফেললেন, পাছে আমি ছেলে মানুষ কাউকে বলে ফেলি। আমাদের এক প্রতিবেশিনী বয়স্কা আত্মীয়া লেখাপড়া জানতেন। লোক নিন্দার ভয়ে ঘরের দরজা বন্ধ করে হিসেব কিতাব চিঠিপত্র লিখতেন। তবু কিরকম করে টের পেয়ে লেখাপড়া করেন বলে পাড়ার লোকে তার নিন্দা করত। পাঠশালা সম্বন্ধে আমার যা কিছু জ্ঞান তা এই পাঠশালা থেকেই হয়েছিল, যদিও তখন আমার 4-5 বছরের বেশি বয়স হবে না। বাবা মশাই যখন আমাকে এই পাঠশালায় নিয়ে গেলেন
তখন আমি লজ্জায় ভয় জড়সড় হয়ে মুখ হেঁট করে বসে রইলুম। মনে আছে, মনে হলো চারদিকে অপরিচিত মস্ত মস্ত পুরুষ মানুষ। অবশ্য আমার তুলনায় তাদের দিকে তাকাতেও পারলুম না। প্রথমে তালপাতায় যতটা চওড়া পাতা তত বড় অক্ষর আমাকে লিখতে দিল। তারপর সে লেখা অভ্যেস হলে কিছু কম চওড়া ৮ ভাঁজের কাগজে লিখতে দিলে, আর হাত পাকলে শেষে ১৬ ভাঁজের কাগজে লেখালে সেই হলো চূড়ান্ত। এই পাঠশালায় আবার দুষ্টু ছেলেদের শাস্তি দেয়া হতো। কিরম শাস্তি? হাত বেঁধে ওপরে ঝুলিয়ে বেতের বাড়ি দেয়া হতো, বা বিছুটি গাছের ওপর ওদের গড়াগড়ি খেতে হতো। ছেলেদের পাঠশালায় পৌঁছে বাবা মায়েরা গুরুমশাইকে বলতেন, দেখবেন যেন নাক কানটা অক্ষত থাকে। জ্ঞানদানন্দিনী খুব লাজুক ছিলেন। তিনি ঘরে নিজের মনে খেলতে ভালোবাসতেন। কখনো ফুল তুলে ফুল দুর্বা ফুল সব সাজিয়ে পুজো করতেন, শিব গড়াও শিখেছিলেন। তাদের বাড়িতে তিনি, মা, পিসিমা আর তার মায়ের এক পিসিমা, যাকে তিনি আইমা বলতেন, তিনি থাকতেন। মাঝে মাঝে তিনি আইমার সঙ্গে তার শ্বশুরবাড়িতে যেতেন। পুজোর সময় সেখানে বলি হতো। বলির কথা লিখেছেন তিনি। বলির সময় মজুমদার বাড়ির সব ছেলেরা খুব আহ্লাদের সঙ্গে চারদিকে ঘিরে দাঁড়িয়ে দেখত, আর বলি হয়ে যাবার পর নাচতে নাচতে পাঁঠার মুন্ডু মাথায় করে নিয়ে গিয়ে দুর্গা প্রতিমার পায়ের কাছে রেখে দিত। আমার কিন্তু আনন্দ হওয়া দূরে থাক, বলির পাঁঠার হাড়কাট দেখলে বড় ভয় ও দুঃখ হতো। বলির আগে আমি দূরে সরে গিয়ে চোখ বুজে কানে আঙুল দিয়ে কেবল বলতুম, হে মা দুর্গা, আমার উপর রাগ করো না। বলিও দেখতে পারতুম না, অথচ মা দুর্গা সেজন্যে রাগ করবেন বলে মনে মনে খুবই ভয় পেতুম। জ্ঞানদানন্দিনীর একটা খেলা ছিল পায়রা ধরা। যেদিন পায়রা ধান খেতে আসতে দেরি করত, সেদিন উনি মা কালীকে ডাকতেন, হে মা কালী, একটা পায়রা ধান খেতে আসুক। হে মা কালী, তোমায় জোড়া পাঁঠা আর 1 বোতল মদ দেব, একটা পায়রা ধান খেতে আসুক। এইরকম মানত করা আর সুবচনীর পুজো দেওয়া মোকদ্দমা হারজিতের সময় চারদিকে শুনতে পেতাম। মোকদ্দমা হারজিত এসব যে কি ব্যাপার তা কিছুই জানতুম না, কেবল কথাগুলোই জানতুম। তাই আমারও যখন কিছু পাবার ইচ্ছে হতো তখন ওই জোড়া পাঁঠা আর মদ মা কালীর কাছে মানতুম। আমাদের বাড়ির কাছে কালী মন্দির ছিল। কারো মানসিক পূর্ণ হলে, কারো আরোগ্যলা বা মকদ্দমায় জিত এরকম কোনো কারণ ঘটলে তারা সেখানে পাঁঠা পাঠিয়ে দিতেন ও মদ নিয়ে যেতেন। এরকম কোনো উপলক্ষে দেখেছি পাড়ার কতকগুলি বৃদ্ধা নিজেরা মদ ও শুদ্ধি 5 রকমের ভাজা নিয়ে কালী মন্দিরের ভেতরে যেতেন। আইমাকে ডাকলে তিনি আমাকেও সঙ্গে নিতেন আর নিজেরা কালী ঠাকুরের সামনে বসতেন। মা কালীর হাতে ছোট একটা পাতলা পেতলের বাটি থাকতো। পুরুত ঠাকুর প্রথমে সেই পাত্রটিতে মদ ঢেলে দিতেন। তারপর কুমারী কন্যা বলে সকলের আগে আমার হাতে ওই রকম একটা ছোট বাটিতে মদ দিতেন, আর পাত্রটি আমার বাঁ হাতের বুড়ো আঙুলে, প্রথম আঙুলে ও কোড়ে আঙুলের ওপর ঠিক করে বসিয়ে দিতেন। মাঝের আঙুল দুটো মুড়ে রাখা হতো। পরে পুরুত ঠাকুর নিজে এক পাত্র নিতেন ও আর সকলের হাতে এক একটি পাত্র দিতেন। তারা ওইভাবে ধরতেন আর ডান হাত দিয়ে মদের সঙ্গে সঙ্গে ভাজা খেতেন। যে বৃদ্ধাদের দাঁত নেই তাদের জন্য ভাজা গুঁড়ো করে রাখা হতো। তিনি খুব সবার আদরের ছিলেন, সে কথা তিনি নিজেই লিখেছেন। আমি যেন এই ক্ষুদ্র সংসারটির কেন্দ্রস্থল ছিলাম। আমার জন্যই সংসারের খাওয়া দাওয়া প্রভৃতি সকল কাজের ব্যবস্থা হতো। আমার ভালো মন্দ সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে সকলেই ব্যস্ত থাকতেন। পিসিমা সকালে উঠে বাসি কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে প্রথম আমার খাবার ভাত রাঁধতে যেতেন। তাকে যশোরে আনালে ভাত বলতো, বোধহয় স্নান না করে রাঁধা হতো বলে। আমাদের দেশ থেকে গঙ্গা দূর বলে 1 বোতল গঙ্গা জল রান্নাঘরে টাঙানো থাকতো। তাড়াতাড়ি ছেলেপিলের খাবার বা রোগীর পথ্য রাঁধতে হলে স্নান না করে সেইটে স্পর্শ করা হতো, অর্থাৎ একটু গায়ে মাথায় ছিটিয়ে দেওয়া হতো। একবার আমি অনেক দিন পালা জ্বরে ভুগেছিলাম। সে সময় আমাকে যে জিনিস খেতে দেওয়া হতো বাড়ির আর সকলে কেবল সেই জিনিসই খেতেন, আর কোনো খাবার জিনিস সে সময় বাড়িতে আনা হতো না। পাছে দেখে আমার লোভ হয়,
বা না খেতে পেলে আমার কষ্ট হয়। এখনকার স্বাস্থ্যের নিয়ম সম্বন্ধে যা শুনি ও পড়ি, আমার মনে হয় ছেলেবেলার অনেকটা সেই রকম নিয়মেই আমাদের খাওয়া দাওয়া হতো। পুকুরে ধরা টাটকা মাছ, কখনো কচ্ছপের মাংস, কচ্ছপের ডিম, ঘরের গরুর দুধ, গুলেল দিয়ে কেউ মাঝে মাঝে জলের পাখি বা অন্য কিছু শিকার করে আনলে তার মাংস, নিজের বা কোনো বাড়ির বলির মাংস প্রায়ই হতো। হরিণের মাংস কেউ আনলে বাবামশাই খুব খুশি হতেন। আমার বাপের বাড়ি ভক্ত শাক্ত পরিবার। হিন্দুর নিষিদ্ধ মাংস ছাড়া আর সব মাংসই সেখানে খাওয়া হতো। সকালে প্রথমে উঠেই তো ওই আনালে ভাত খেতুম। দুপুরবেলা ভাতের সঙ্গে কত রকম শাক তরকারি, টাটকা মাছের ঝোল, কচ্ছপের ডিমের বড়া কিংবা কচ্ছপের মাংসের ঝোল। বিকেলে ঘরের সর বসানো দুধ, গরম গরম মুড়কি দিয়ে জলখাবার হতো। এই খাওয়াটাই আমার সবচেয়ে ভালো লাগতো। রাত্রে মাছের ঝোল ভাত, কোনো কোনো দিন পাঁঠার ঝোল। গ্রামে তখনকার দিনে নানান রকম সংস্কার ছিল। কখনো নতুন কাপড় পরার আগে কি করতে হতো বা দাঁত পড়লে কি করতে হতো সেই কথা জ্ঞানদানন্দী লিখেছেন। নতুন কাপড় পরবার আগে আমাকে শিখিয়ে দিয়েছিল যে কাপড়ের একদিক থেকে একটা সুতো বের করে নিয়ে সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে কাঁটা নাও, খোঁচা নাও, আগুন নাও, এরকম বলে বলে কাপড়ের অনিষ্টকারী সব জিনিসকে এক এক টুকরো দিয়ে তবে কাপড় পরতে হয়। আর যখন দুধে দাঁত পড়তে আরম্ভ হলো তখন দাঁতটি হাতে করে নিয়ে একটা ইঁদুরের গর্ত খুঁজে ইঁদুর পড়া দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও বলে সেই গর্তে ফেলে দিতে হতো। এই কথাটা বিশেষ করে আমার মনে আছে এই জন্যে যে বিয়ের পরে যখন বাকি দুধের দাঁতগুলি পড়তো তখন কলকাতার সেই পাকা ইট চুনের বাড়িতে দাঁত ফেলতে ইঁদুরের গর্ত কোথায় খুঁজবো তা ভেবে পেতুম না। জ্ঞানদানন্দিনী হরির লুটের কথা লিখেছেন। এটি তার খুব পছন্দের অনুষ্ঠান ছিল। কারোর বাড়িতে যদি কারোর কোনো অসুখ বিসুখ বা কিছু হতো তখন বাতাসা ছড়ানো হতো, একটা বড় গাছতলার নিচে বাতাসা ছড়ানো হতো। জ্ঞানদানন্দিনী সেই বাতাসা তুলতে যেতেন, কিন্তু অত লোকের মাঝখানে ছোট মেয়ে তুলতে পারতেন না, সেই জন্যে কাঁদতে কাঁদতে চলে আসতেন। কিন্তু তার কান্না দেখে যারা সেদিন হরি লুটের বাতাসা ছড়িয়েছিল তারা ওই ছোট মেয়ের কান্না দেখে আবার এসে কিছু ওর সামনে বাতাসা ছড়িয়ে দিতেন যাতে ও সেগুলো তুলতে পারে। জ্ঞানদানন্দিনী সেগুলো তো পেতেন, কিন্তু তিনি যে তার আগে হরি লুটের বাতাসা বড়দের সঙ্গে তুলতে পারেননি তার দুঃখ খুব মনে থাকতো। তিনি লিখছেন আরো কয়েকটা অনুষ্ঠানের কথা। এক একদিন পাড়ার মেয়েরা সব পরামর্শ করে ঠিক করতেন জাগরণ করবেন। পূর্ণিমার রাত্রেই প্রায় করা হতো। মেয়েদের সব ঘরকন্যার কাজ খাওয়া দাওয়া চুকে গেলে, পুরুষরা সব শুতে গেলে যেবার যে বাড়িতে জাগরণ হবে সেখানকার পরিষ্কার উঠোনে মাদুর পাতা হতো। গ্রামের সব মেয়েরা পান হাতে করে এসে জুটতেন, তারপর মাদুরে বসে নানা রকম কথাবার্তা, হাসি গল্প এসব হতো। যিনি গাইতে পারেন গাইতেন। আমাদের দেশে খুদে নাচ বলে একরকম নাচ আছে, তাও কেউ নেচে নেচে দেখাতেন। এই রকমে খুব হাসি আমোদে অনেক রাত কেটে যেত। আমার জাগার খুব ইচ্ছে থাকলেও খানিক বাদে ঘুমিয়ে পড়তুম। নষ্টচন্দ্রের রাতে খুব মজা হতো। পাড়াপড়শির বাড়ি থেকে সেদিন ফল তরকারি প্রভৃতি কিছু একটা চুরি করে আনতেই হবে, এমন করে যাতে ধরা না পড়ে। নিজের বাগানের চোরকে ধরা আর পরের বাগান থেকে ধরা না পড়ে কিছু চুরি করে আনা, এই নিয়ে খুব ছুটোছুটি হুটোপুটি হাসাহাসি লেগে যেত। আমাকে নষ্টচন্দ্র দেখতে বারণ করে দেওয়া হয়েছিল, কারণ দেখলে কলঙ্ক হয়। নিষিদ্ধ জিনিসের যেমন ফল হয়ে থাকে সেই দিকে ঝোঁকটা বেশি বাড়ে, তেমনি আমারও নষ্টচন্দ্র দেখবার জন্য খুব একটা ছটপটানি হতো। এদিকে আবার কলঙ্কের ভয়ও খুব হতো, যদিও কলঙ্ক কথাটা ছাড়া তার মর্মার্থ কি তা জানতাম না, বুঝতামও না। একবার চোখ বুজে আকাশের দিকে মুখ তুলে একটা চোখ একটুখানি খুলে অল্প দেখে নিয়ে তখনই ভয় ভয় মুখ নিচু করতাম। ঊনবিংশ শতাব্দীতে জাতপাতের তো খুব বিচার ছিল, কিন্তু জ্ঞানদানন্দিনী তার ছোটবেলার কথা লিখেছেন যে তাদের ওখানে হিন্দু মুসলমান সবার মধ্যে
খুব সম্প্রীতি ছিল। আমাদের বাড়ির কাছাকাছি নানা রকম জাতের লোকেরা বাস করত, ব্রাহ্মণ, ব্রাহ্মণেতর জাত, মুসলমান প্রভৃতি। আমার এখন মনে হয় তাদের সকলের পরস্পর প্রতি ব্যবহার ও কথাবার্তায় বেশ একটা সহজ স্বাভাবিক আত্মীয়তার ভাব দেখতে পেতাম। সকলের সঙ্গেই যেন সকলের একটা কিছু পাতানো সম্পর্ক থাকতো। মা, মাসি, দিদি, দাদা যেখানে পাতানো না থাকতো, সেখানে বয়স অনুসারে কায়েত ঠাকরুন, মুখুজ্জে মেয়ে বা ঘোষ মশাই এরকম কিছু বলা হতো। এরকম সম্বোধন কেমন বেমালুম বাংলা ভাষার সঙ্গে মিশে যায়, যেমন ফুলের সঙ্গে ফুল গাঁথা। আর মিস্টার, মিসেস, মিস এসব শব্দগুলি শুনলে মনে হয় যেন ফুলের গাঁথনির ভেতর মাঝখান থেকে কঠোর খনখনে ঝনঝনে ধাতুর টুকরো এসে পড়ল। মুসলমান ও হিন্দু পাড়াপড়শির ভিতরে ওই রকম সম্পর্ক পাঠানো থাকতো। আমার মনে আছে একটি মুসলমান মেয়ে আমার আইমাকে মা বলেছিল। আইমা তাকে মেয়ে বলতেন আর তার স্বামীকে জামাই বলতেন। ও জামাই ষষ্ঠীর সময় তাকে রীতিমতো জামাই ষষ্ঠী দিতেন। ঘর সংসারের কাজকর্ম সারা হয়ে গেলে বিকেলবেলা সকলে পরস্পরের বাড়ি যাওয়া আসা করত। মুসলমান চাষিরা সূর্যোদয়ের আগে মিষ্টি খেজুর রস এসে আমাদের খেতে দিত, আর রাত্রি 9টা-10টায় সবচেয়ে মিষ্টি যে জিরেন রস তাই আনতো। আমাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানো হতো। বাপের বাড়ি ছেড়ে অবধি সেরকম রস আর কখনো খাইনি। খুব সুগন্ধ নতুন খেজুর গুঁড়ো তারাই এনে দিত, তেমন গুঁড়ো আর কখনো খাইনি। পুকুর ধারের বড় কলা বাগানে মা একজন গরিব কেওড়ার মেয়েকে থাকতে জায়গা দিয়েছিলেন। সে সেখানে ঘর বেঁধেছিল। আমাদের উঠোনের ছড়া ঝাঁটের কাজটা করত, ওরা তাকে খেতে দিতেন। তার একটু পয়সা রোজগার করবার দরকার হলে সে মাকে এসে বলতো, মা ঠাকরুন, একখানা ভালো কাপড় আর কিছু গয়না যদি আমাকে দেন তো আমি সাজগোজ করে 2-4 বাড়িতে গিয়ে খুদে নাচন নেচে কিছু পয়সা জোগাড় করে আনতে পারি। মা তাকে একখানা ভালো শাড়ি ও কিছু গয়না দিতেন। সেগুলো নিয়ে সে নাচ সেরে আবার 2-1 দিনের মধ্যে ফিরিয়ে দিত। মা তার উপর গঙ্গা জল ছিটিয়ে ঘরে তুলতেন। 7 বছরে জ্ঞানদানন্দিনীর বিয়ে হয়েছিল। যশোরে ঠাকুর বাড়ির থেকে মেয়ে খোঁজা হতো, কারণ যশোরের মেয়েরা খুব নাকি সুন্দরী হতো। আর বেশিরভাগ সময় দাসীরা মেয়ে পছন্দ করত। সম্ভবত জ্ঞানদানন্দিনীকেও কোনো দাসী পছন্দ করেছিল। জ্ঞানদানন্দিনী জানাচ্ছেন যে তার শাশুড়ি খুব ফর্সা ছিলেন। তো তার কাকা কলকাতা থেকে এসে ভাইজিকে নিয়ে কলকাতায় নিয়ে যান এবং সেখানে দেবেন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয়। এদিকে জ্ঞানদানন্দিনীর দিদি শাশুড়ি তখন বাড়ি ছিলেন না, তখন তিনি গঙ্গা স্নান করতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন যে মেয়ে নেই। যখন শুনলেন যে তার মেয়েকে নিয়ে গেছে তার দেওর, তিনি খুব কান্নাকাটি করলেন এবং শেষে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন। জ্ঞানদানন্দিনী তার বিয়ের কথা লিখছেন, আমাকে বোধহয় দাসী পছন্দ করে গিয়েছিল। যখন আমার বিয়ের দিন সব ঠিক হয়ে গেল, তখন তারা আমাকে আনতে সরকার, চাকর, দাসী ইত্যাদি পাঠালেন। বিয়ের পর বাসি বিয়েতে আমাকে মেয়ে পুরুষ মিলে ঘেরার টোপ দেওয়া পালকিতে নিতে এসেছিল। শ্বশুরবাড়ির অন্দরমহলে যখন পালকি নামালো, তখন বোধহয় আমার শাশুড়ি আমাকে কোলে করে তুলে নিয়ে গেলেন। তার ভারী মোটা শরীর ছিল, কিন্তু আমি খুব রোগা ও ছোট ছিলুম বলে কোলে করতে পেরেছিলেন। আমাকে নিয়ে পুতুলের মতো এক কোণে গিয়ে বসিয়ে রাখলেন। মাথায় 1 গলা ঘোমটা আর পায়ে গুজরি পঞ্চম ইত্যাদি কত কি গয়না বিঁধছে। আমার পাশে একজন গুরু সম্পর্কিয়া বসে যৌতুকের টাকা কুড়োতে লাগলেন। আমি তো সমস্তক্ষণ কাঁদছিলুম। আমার শ্বশুর যখন যৌতুক করতে এলেন, তখন একটু জোরে ফুঁপিয়ে কেঁদেছিলুম। তিনি জিজ্ঞেস করলেন, কেন কাঁদছে? লোকে বললে বাপের বাড়ি যাবার জন্যে। তাতে তিনি বললেন, বলো পাঠিয়ে দেব। সকলে বলতে লাগলেন, দেখেছো কি শিয়ানা বউ, ঠিক তাক মাফিক চেঁচিয়ে কেঁদে উঠেছে যখন শ্বশুর যৌতুক করতে এসেছে। কিছুদিন পর্যন্ত লোকে আমাকে রোজই দেখতে আসতো ও নানা রকম ফরমাশ করতো, ওপর বাগে চাও, উপর বাগে চাও তো মা ইত্যাদি। মেয়েরা কাপড় পর্যন্ত খুলে দেখতো। আমি খুব লাজুক ছিলুম, সমবয়সীদের সঙ্গে ভালোভাবে কথা কইতুম না।
ক্রমে ক্রমে সেই ভাবটা কেটে গেল। ছোট্ট জ্ঞানদানন্দিনীর বিয়ে হলো ঠাকুর বাড়িতে। কিরণ ছিল তার শ্বশুরবাড়ি, তিনি লিখছেন, সেকালে আমাদের অন্দরমহলে এক ছেলে মানুষ করা পুরনো লোক ছাড়া কেউ আসতে পারত না। বিবাহিত লোকেরা ছাড়া কেউ রাতে বাড়ির ভিতরে আসতেন না, কিন্তু কখনো কখনো কোনো দিনে মায়ের সঙ্গে কথা বলতে আসতেন। আমার 5 জন নন্দাইয়ের একজন ছাড়া সকলেই ঘর জামাই ছিলেন। নন্দাইরা প্রায় সকলেই কুলীন ব্রাহ্মণের ঘরের ছেলে, হয়তো কলকাতায় পড়তে এসেছেন। সুন্দর চেহারা দেখে এরা ধরে বিয়ে দিয়ে দিয়েছেন। আমাদের পিরালি ঘরে বিয়ে করবার পরে তাদের নিজেদের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকতো না। একজনের বাপ গলির মোড়ে দাঁড়িয়ে তার ছেলেকে শাপ দিয়েছিলেন শুনেছি। আমার বড় ননদ সৌদামিনী দেবী আমাদের খুব যত্ন করতেন। বাপের বাড়ির জন্য যখন কাঁদতুম তখন সান্ত্বনা দিতেন, চুল বেঁধে দিতেন। সেসব তখন কিছুই জানতাম না। ক্রমে ক্রমে যখন ওদের সঙ্গে মিশে গেলুম তখন অন্দরমহলে বেশ সুখেই ছিল। দাসীরা গঙ্গা নাইতে গেলে বলতুম ছোট ছোট নুড়ি কুড়িয়ে আনতে, তাই দিয়ে আমাদের ঘুঁটি খেলা হতো। তাস খেলাও বোধহয় শিখেছিলুম, তাতেও খুব আনন্দ পেতুম। অনেকদিন বাদে বাদে বাবা মশাই মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আসতেন। আগেই বলেছি তাকে ভয় করতুম, তাই বেশি কথা বলতুম না। আমরা বউয়েরা প্রায় সকলেই শ্যামবর্ণ ছিলাম। শাশুড়ি ননদ সকলেই গৌরবর্ণ ছিলেন। প্রথম বিয়ের পর শাশুড়ি আমাদের রূপটান ইত্যাদি মাখিয়ে রং সাফ করবার চেষ্টা করতেন। তিনি সামনে বসে থাকতেন তক্তপোষের উপর, আর দাসীরা আমাদের ওইসব মাখাতো। দিন কতক পরে যত দূর হবার হলে ছেড়ে দিতেন। আমরা মেয়েরা বউয়েরা সকলেই ঠিক তার কথা মতো চলতুম। আমি বড্ড রোগা ছিলাম। একদিন কাদের বাড়ি বউরা বেড়াতে এসেছে সেজেগুজে, তাদের বেশ হৃষ্টপুষ্ট দেখে মা বললেন, এরা কেমন হৃষ্টপুষ্ট দেখো দেখি, আর তোরা সব যেন বৃষ কাষ্ঠ। তারপর আমাকে কিছুদিন নিজে খাইয়ে দিতে লাগলেন। আমার এক মাথা ঘোমটার ভেতর দিয়ে তার সেই সুন্দর চাঁপার কলির মতো হাত দিয়ে ভাত খাওয়াতেন। আমার কেবল মনে হতো মা কতক্ষণে উঠে যাবেন আর আমি দালানে গিয়ে বমি করব। জ্ঞানদানন্দিনীর শ্বশুর শাশুড়ি ও স্বামী কিরকম ছিলেন তা বোঝা যায় তার লেখা থেকে। বিয়ের 2-3 বছর পরের কথা। বিয়ের 2-3 বছর পরে বাবা মশাই মাকে শুদ্ধ নিয়ে এসে কলকাতায় বাড়ি ভাড়া করে রইলেন। মা আমাকে তার কাছে নিয়ে যাবার জন্য পালকি পাঠালেন, কিন্তু শাশুড়ি ঠাকুরন বললেন ভাড়া বাড়িতে বউ পাঠাবেন না। আমি তার উপর তো কখনো কিছু বলিনি। এই কথা শুনে লুকিয়ে ছাতের এক কোণে বসে কাঁদতে লাগলাম। দাসীদের ভয় করতুম, কেননা তারা মায়ের কাছে লাগিয়ে দিয়ে বকুনি খাওয়াতো। এমন সময় উনি মায়ের কাছে কি একটা কথা বলতে এলেন। বড় ঠাকুরজিকে দেখে জিজ্ঞেস করলেন, সে কোথা? বড় ঠাকুরজি বললেন, তার মা তাকে আনতে পালকি পাঠিয়েছেন, কিন্তু ভাড়া বাড়িতে মা পাঠাবেন না বলেছেন, তাই সে ছাতে বসে কাঁদছে। উনি এই কথা শুনে তখনই বাবা মশাইয়ের কাছে চলে গেলেন। তিনি বাপের কাছে যত স্পষ্ট কথা বলতেন এমন আর কোনো ছেলে সাহস করতো না। বাবা মশাই যখন শুনলেন মা এই কারণে আমাকে যেতে দিচ্ছেন না, তখন নিজেই বাড়ির ভেতর চলে এলেন। এসে মাকে বললেন, সত্যেন্দ্রর বউয়ের মা তাকে নিতে পালকি পাঠিয়েছেন, তুমি নাকি ভাড়া বাড়ি বলে তাকে যেতে দাওনি। ভাড়া বাড়ি কেন, মা গাছতলায় থাকলেও মায়ের কাছে যাবে, এখনই পাঠিয়ে দাও। এ কথা শুনে আমার খুব আহ্লাদ হলো। জ্ঞানদানন্দিনীর এই লেখায় আমরা রান্নাঘর, অন্দরমহলের গল্প কিছু জানতে পারি। দৈনিক বাজারে আমাদের কিছু করতে হতো না, কেবল পৌষ পার্বণে রাশিকৃত পিঠে গড়তে হতো বলে লোক কম পড়লে মেয়েদের বউদের ডাক পড়তো। ঝাল কাসুন্দি বড় বড় তোলো হাঁড়িতে করা হতো, কাঠি দিয়ে জল মাপা হতো, তার আবার অনেক বিচার। একটুকুতেই অসুচি হতো। ক্রিয়াকর্মে আনন্দ নাড়ু করবারও ধুম পড়ে যেত। আমার মনে পড়ে বাবা মশাই যখন বাড়ি থাকতেন আমার শাশুড়িকে একটু রাত করে ডেকে পাঠাতেন ছেলেরা সব শুতে গেলে, আর মা একখানি ধোয়া সুতি শাড়ি পরতেন, তারপর একটু আতর মাখতেন। এই ছিল তার রাত্রের সাজ।
একবার জমিদারি রায় কমে গিয়েছিল, তখন আমার শ্বশুর বলে পাঠালেন, বউদের রাঁধতে শেখাও। রান্নাঘরের রান্না বড় সুবিধের হতো না। দপ্তরখানা থেকে ঘি তেল এনে বামুনরা চুরি করত। কেবল বাবা মশাই যখন বাড়ি থাকতেন, মা রান্নাঘরে নিজে গিয়ে বসতেন, তখন তারা একটু ভয় থাকতো। কৈলাস মুখুজ্জে বলে একজন খুব আমোদে সরকার ছিল, ছেলে বাবুদের সঙ্গে রঙ্গরস করত। সে বামুনদের চুরি ধরবার মতলবে একদিন রান্নাঘরে যেত। তারা ফন্দি করে কাঁচা কাঠ উনুনে দিয়ে খুব ধোঁয়া বার করলে যাতে মুখুজ্জে দেখতে না পায়, কিন্তু চোরাই মাল রাখবে কোথায়? তাই একজন বামুন নিজের পেটে চালাবার উপক্রম যেই করেছে, অমনি কৈলাস চোখ মুখ মুছে তাকে ক্যাক করে চেপে ধরেছে। ভারতের প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাশ করা সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানদানন্দিনীর স্বামী, যে নানান দিক দিয়ে ব্যতিক্রমী ও আধুনিক ছিলেন তা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানা যায়। বিয়ের আগে ছেলেরা বাইরেই থাকতো। বিয়ে হলে সকলেরই একখানা আলাদা ঘর হতো, সেখানে রাত্রে শুতে আসতো। ওর এক বন্ধু ছিলেন মনমোহন ঘোষ। ওর ইচ্ছে যে তিনি আমাকে দেখেন, কিন্তু আমার তো বাইরে যাবার জো নেই, অন্য পুরুষেরও বাড়ির ভিতর আসার নিয়ম নেই। তাই ওরা দুজনে পরামর্শ করে একদিন বেশি রাত্রে সমান তালে পা ফেলে বাড়ির ভিতরে এলেন। তারপরে উনি মনমোহনকে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজে শুয়ে পড়লেন। আমরা দুজনেই মশারির মধ্যে জড়সড় হয়ে বসে রইলুম। আমি ঘোমটা দিয়ে বিছানার এক পাশে, আর তিনি ভম্বল দাসের মতন আর এক পাশে। লজ্জায় কারো মুখে কথা নেই। আবার কিছুক্ষণ পরে তেমনি সমান তালে পা ফেলে উনি তাকে বাইরে পার করে দিয়ে এলেন। মনমোহনের সঙ্গে ওর খুব ভাব ছিল। তিনি ওকে প্রথম পরামর্শ দিলেন যে ভিক্টোরিয়া তো আমাদের দেশের লোককে সিভিল সার্ভিসে ঢোকবার অনুমতি দিয়েছেন, কিন্তু কেউ এ পর্যন্ত পরীক্ষা দিতে যায়নি। চল না দেখি আমাদের সিভিল সার্ভিসে নাই কিনা। তিনি ক্রমাগত এইভাবে লইয়ে লইয়ে ওর বিলেত যাবার মত করালেন। বাবা মশাইয়ের ইচ্ছে ছিল যে সব ছেলেরাই বড় হয়ে জমিদারি দেখে, কিন্তু উনি অনেক বলা কওয়ায় বিলেত যাবার অনুমতি দিলেন। আমি প্রথম লজ্জায় ওর সঙ্গে কথা বলতুম না। লজ্জা আমার অসাধারণ রকমের ছিল। তখন উনি একবার বলেছিলেন যে তুমি যদি কথা বলো তো যা চাও তাই দেব। তাতে আমি একটা ঘড়ি চেয়েছিলাম, উনিও দিয়েছিলেন। ওর বিলেত যাবার সময় অবশ্য সে অবস্থা কাটিয়ে উঠেছিলাম। আমার নাম জ্ঞানদা বলে উনি আমাকে জ্ঞানী বলে ডাকতেন। সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন ব্রাহ্ম ধর্মের উপাসক হবেন, কিন্তু বিলেত যাওয়ার জন্য সেটা আর হলো না। কিন্তু উনি বিলেত থেকেও ব্রহ্মসঙ্গীত লিখে পাঠাতেন এবং মহর্ষি খুব খুশি হতেন। জ্ঞানদানন্দিনী উপাসনার কথা লিখেছেন, আর তার সারাদিনের কি কাজ করতেন, কিভাবে সময় কাটাতেন তাও লিখেছেন। আমাদের বাড়িতে তখন রোজ উপাসনা হতো। রোজ সকালে আমাদের তৈরি হবার জন্য আধ ঘন্টা আগে ঘন্টা পড়তো। তার আগে আমরা কিছু খেতুম না। দ্বিতীয় ঘন্টা পড়লে দালানে নেমে যেতাম। মহর্ষি থাকলে তিনি উপাসনা করতেন, তখন মাও গিয়ে বসতেন, না হয় হয়তো বড় ঠাকুর কিংবা উনি বসতেন। মেয়েরা একদিকে বসতুম, পুরুষরা আরেক দিকে। উপাসনার পর খেতুম লুচি তরকারি দুধ ইত্যাদি। চায়ের রেওয়াজ তখন বড় একটা ছিল না। তারপর নাইতে যেতুম। একতলা একটা বড় ঘরে একটা চৌবাচ্চা ছিল, সেখানে আমরা সবাই একসঙ্গে আমোদ করে নাইতুম। ওর গায়ে জল দিচ্ছে, কেউ সরময়দা মাখছে, কেউ মাখাচ্ছে। আমার সেজ ননদ নানা রকম মাখতেন বলে ওর স্নান সব শেষে সারা হতো। তিনি ওই চৌবাচ্চাতেই সাঁতার দিতে শিখেছিলেন। মোটা ছিলেন বলে সহজেই ভাসতে পারতেন। আমার আর শেষ পর্যন্ত সাঁতার শেখা হলো না। সত্যেন্দ্রনাথ বিলেত যাবার পরে জ্ঞানদানন্দিনী তার সেজ দেওর হেমেন্দ্রনাথের কাছে পড়াশোনা করেছিলেন। মাথায় ঘোমটা, মাঝে মধ্যে শিক্ষকের বকুনিতে মাথাটা কেঁপে কেঁপে উঠত। কিন্তু উনি তো একটু পড়াশুনো জানতেন। বাবা তৈরি করা পাঠশালায় সব ছেলের মধ্যে একমাত্র মেয়ে ছিলেন।
হেমেন্দ্রনাথের কাছে উনি খুব ভালো বাংলা শিখেছিলেন, এমনকি মাইকেল মধুসূদনের শক্ত শক্ত বাংলাও তার খুব ভালো লাগতো। কিন্তু ইংরেজিতে কেবল অক্ষর পরিচয় করেছিলেন। সত্যেন্দ্রনাথ বিলেত যাবেন, তখন বালিকাবধূ জ্ঞানদানন্দিনীর কীরকম লাগছিল, মনের ভাবটা কেমন ছিল সেটা ব্যক্ত করেছেন। উনি বিলেত যাবার সময় আমাকে দিদিমার হাতে সঁপে দিয়ে গেলেন। আমার মনে আছে একদিন রাত্রে বেশ জ্যোৎস্না হয়েছে, আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি, মাঝখানে দিদিমা, একপাশে উনি আর একপাশে আমি লজ্জায় কিছু বলছি নে, কিন্তু চোখে একটু জল আসছে। উনি দিদিমার হাতে আমাকে দিয়ে বললেন, একে তোমার মেয়ের মতো দেখো। ওর কথা দিদিমা যথার্থই রেখেছিলেন। আমাকে তিনি খুবই যত্ন করতেন। যখন পূর্ণিমার দিন খুব জ্যোৎস্না হতো, আমি কিছুতেই ঘরে থাকতে পারতুম না, ছাদে ঘুরে ঘুরে বেড়াতুম। শীতকাল হলে দিদিমাকে আমি একটা কম্বল মুড়ি দিয়ে দিতুম, বেচারা বুড়ো মানুষ বসে থাকতেন। এই জ্যোৎস্না ভালোবাসার কথা ওর বম্বের চিঠিতেও পরে উল্লেখ করেছেন। বিলেত থেকে উনি আমাকে নিয়মিত চিঠি লিখতেন, আমি লিখতুম কিনা মনে নেই। ফিরে এসে বম্বে থেকে যখন কলকাতায় আসতুম, তখন আমাদের নিয়মিত লেখালেখি চলতো। বিলেতে তো জ্ঞানদানন্দিনীর যাওয়া হলো না, কিন্তু সত্যেন্দ্রনাথ যখন দেশে ফিরে এসে আবার বম্বেতে কর্মসূত্রে যেতে হয়েছিল, তখন তিনি মহর্ষির কাছ থেকে সঙ্গে জ্ঞানদাকে নিয়ে যাবার অনুমতি পেয়েছিলেন। অনুমতি তো পেলেন, কিন্তু তখন তো মেয়েরা যে পোশাক পরতো, অর্থাৎ একটি শাড়ি, সে পোশাকে তো বাইরে যাওয়া যেত না। তাই জ্ঞানদা লিখছেন, তবে সে সময় আমাদের খালি এক শাড়ি পরা ছিল, তা পরে তো বাইরে যাওয়া যায় না। তাই উনি কোনো ফরাসি দোকানে ফরমাশ দিয়ে একটা কি পোশাক আমার জন্য করালেন, বোধহয় তাদের মতে ওরিয়েন্টাল যাকে বলে। সেটা পরা এত হাঙ্গাম ছিল যে ওর পরিয়ে দিতে হতো, আমি পারতুম না। দু চারখানা শাড়িও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। কর্তামশাই আমাকে বম্বে নিয়ে যাবার অনুমতি দিলে আমাকে ওই পোশাক পরিয়ে ঘেরা টোপ দেওয়া পালকি করে জাহাজে তুলে দেওয়া হলো। বম্বেতে গিয়ে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী প্রথমে মানেকজি বলে এক পার্সি পরিবারের সঙ্গে ছিলেন। মানেকজির দুই মেয়ে ছিল, তারা বিলেত থেকে ঘুরে এসেছিলেন এবং বিলেতি আদব কায়দা জানতেন। প্রথম সিভিলিয়ান বলে একদিন বাড়িতে বম্বের লাট সাহেব এসছেন, আর তিনি আলাপ করলেন জ্ঞানদানন্দিনীর সঙ্গে, কিন্তু উনি তো ইংরেজিতে কথা বলছেন, জ্ঞানদানন্দিনী কিছুই বুঝতে পারলেন না। তারপর তিনি বকুনি খেলেন সত্যেন্দ্রনাথের কাছ থেকে, কারণ তিনি বুঝতে পারলেন যে হেমেন্দ্রনাথ তাকে ইংরেজি শেখাতে পারেননি। এরপর ধীরে ধীরে সেই জ্ঞানদানন্দিনী কিন্তু আধুনিকা হয়ে উঠতে থাকলেন। মানিকজিদের বাড়িতে আমরা মাস কতক ছিলাম। তার মধ্যে বড় মেয়ে আইমাইয়ের বিয়ে হলো। শিরিনবাই চিরকালই অবিবাহিত ছিলেন। মানিকজি খুব আমোদে লোক ছিলেন। ওদের সঙ্গে থেকে থেকে ওদের আচার ব্যবহার কতক কতক জানতে পারলুম, আর তাদের সঙ্গে লোকসমাজে একটু একটু বেরোতে আরম্ভ করে লজ্জা ভাঙতে লাগলো। টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে খেতে তাদের কাছেই শিখলুম। তারা প্রায়ই লোকজন নিমন্ত্রণ করতেন। ওদের ভাষা গুজরাটিরই মতো, আমার সঙ্গে হিন্দিতেই কথা বলতো। আমার সেই অদ্ভুত পোশাক ছেড়ে ক্রমে ওদের মতো কাপড় পরতে লাগলুম। ওরা ডান কাঁধের ওপর দিয়ে শাড়ি পরে, পরে আমি সেটা বদলে আমাদের মতো বাঁ কাঁধে পরতুম, সায়া পরতুম। ওরা সর্বদাই রেশমি কাপড় পরে, আর মাথায় একটা রুমাল বাঁধে ও একটা সাদা পাতলা পিরান মতো জামার তলায় পরে। কিছুদিন পরে সরকার থেকে খবর দিলে যে ওকে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হয়ে আহমেদাবাদে যেতে হবে। আহমেদাবাদ যেতে গিয়ে তারা আহমেদাবাদে না নেবে অনেক দূর চলে গিয়েছিলেন, তারপর আবার আহমেদাবাদে ফেরত আসেন। সেই স্টেশন পেরোনো নিয়ে বম্বেতে মানেকজি, যে পার্সি ভদ্রলোকের বাড়িতে ওনারা ছিলেন, তিনি খুব ঠাট্টা করতেন
আর লোকেদের বলতেন, ডু ইউ নো হাউ টাগোর ওয়েন্ট টু আহমেদাবাদ? জ্ঞানদানন্দিনী বলছেন যে এদিকে সিভিল সার্ভিস পাশ করলে কি হবে, সত্যেন্দ্রনাথের সংসার জ্ঞান খুব কম ছিল। প্রবাসে থাকতে থাকতে জ্ঞানদানন্দিনী মারাঠি, গুজরাটি এসব বুঝতে পারতেন ও হিন্দুস্তানি শিখে গিয়েছিলেন। আর ওদের কাছে তখন রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, স্বর্ণকুমারী তারাও সব এসে এসে থেকেছেন। ওরা মাঝে মধ্যে কলকাতা আসতেন। একবার এসছেন, লিখছেন, একবার এমনি যখন কলকাতায় এসেছি উনি আমাকে লাট সাহেবের বাড়ির দরবারে পাঠিয়ে দিলেন। নিজে অসুস্থ বলে যেতে পারেননি, আমাকে এক মেমের সঙ্গে পাঠালেন, বোধহয় লেডি ফিয়ার। বড় ঠাকুরজি আমাকে মাথায় সিঁথি প্রভৃতি দিয়ে খুব সাজিয়ে দিলেন। উনি শুয়েছিলেন, তাকে আবার নিয়ে গিয়ে দেখালেন। সেখানে ঠাকুর গোষ্ঠীর যারা ছিলেন তারা ঠাকুরবাড়ির একজন বউ গিয়েছে শুনে লজ্জায় চলে গেলেন। পরে শুনলাম ওকে ছেলেবেলায় একজন পড়িয়েছিলেন, তিনি আমার পরিচয় পেয়ে কাছে এসে কথা বললেন। তখনকার লাট সাহেব কে ছিলেন ঠিক মনে পড়ছে না, বোধহয় লর্ড লরেন্স। বাড়ির সকলে বললেন যে উনি নিজে গেলে ভালো হতো, অন্য লোকের সঙ্গে পাঠানো ভালো হয়নি। শুনেছি আমাকে অনেকে মনে করেছিলেন ভূপালের বেগম, কারণ তিনি একমাত্র তখন বেরোতেন। তখন আমি খুবই ছেলে মানুষ ছিলাম। তারপরে অনেকবার অনেক জায়গায় লাট সাহেবের বাড়ি গেছি অবশ্য, তবে শেষ পর্যন্ত হাঁটু নুইয়ে কার্টিসি করাটা ভালো অভ্যেস হয়নি। জ্ঞানদানন্দিনী যখন অন্তঃসত্ত্বা হতেন, ওনার বয়স তো খুব অল্প ছিল, তাই কিছু বুঝতে পারতেন না। উনি ছুটোছুটি করতেন, খেলাধুলো করতেন, জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে 9 পিনস খেলতেন। এরকমভাবে তার একাধিকবার সন্তান নষ্ট হয়। তারপর অবশ্য তিনি ডাক্তারের বই পড়ে কিছু কিছু তার জ্ঞান হয়েছিল। আর সেই সময় সত্যেন্দ্রনাথ ওকে চিঠি লিখতেন, আর একবারের চিঠি উনি বলছেন, সেই সময়কার ওর চিঠি কখানা আমার কাছে রয়েছে। তাতে দেখি উনি আমাকে বিবি বা মেম রেখে ইংরেজি পড়তে বা বলতে শিখবার জন্য খুব উপদেশ দিতেন। নিজে কি কি বই পড়ছেন তাও লিখতেন। চিরকালই মেয়েদের শিক্ষা ও স্বাধীনতা দেবার দিকে খুব ঝোঁক ছিল। বিলেতে স্বপ্ন দেখেছিলেন যেন জোড়াসাঁকোর বাড়ির ভেতরের খড়খড়ি ভেঙে দিচ্ছেন। কাজেও তাই করেছিলেন। ঘোমটা পরা ছোট মেয়েটি বাড়ির চৌকাঠ তো পেরোলো, কিন্তু নতুন জীবনের সঙ্গে খাপ খাওয়াতে তো একটু সময় দরকার। বম্বেতে প্রথম আসার পর সত্যেন্দ্রনাথ একটা ডিনার পার্টি দিলেন। সেখানে জ্ঞানদানন্দিনী টেবিল সাজালেন, সব কিছু করলেন, কিন্তু উনি ওখানে খেতে বসবেন না ঠিক করেছিলেন। কিন্তু এক সাহেব তার হাত ধরে এমন টানাটানি আরম্ভ করলেন আর টেবিল পর্যন্ত নিয়ে গেলেন যে তিনি লজ্জা পেয়ে দৌড়ে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। ওর বাড়িতে একবার মেরি কার্পেন্টার এসেছেন। সেই একটা মজার ঘটনা উনি বলছেন। মিস মেরি কার্পেন্টারকে উনি বিলেতে চিনতেন। তিনি বুড়ো বয়সে শখ করে এ দেশ দেখতে এসেছিলেন ও আমাদের সঙ্গে কিছুদিন ছিলেন। তখন আমি খুব কমই ইংরেজি বলতে পারতাম, কোনো রকম করে তার কথা বুঝতাম। তিনি খুব গোঁড়া একেশ্বরবাদী খ্রিস্টান ছিলেন ও নিজের দেশে জেলে গিয়ে কয়েদি দেখা প্রভৃতি নানা হিতকর কাজ করতেন। রামমোহন রায়কেও বোধহয় বিলেতে চিনতেন। তিনি এদেশে মন্দির দেখতে চাইতেন না, পৌত্তলিকতা বলে। আহমেদাবাদের বেচর দাস নামক একজন ধনী ব্যক্তি তার জন্য একটা নিমন্ত্রণ সভা করে একে একে তার 3 স্ত্রীকে আলাপ করিয়ে দিলেন। ফার্স্ট মিসেস বেচর দাস, তারপরে সেকেন্ড মিসেস বেচর দাস পর্যন্ত মিস কার্পেন্টার কোনো রকমে করে সইলেন। তারপর যখন
থার্ড মিসেস বেচার দাস এলো, তখন তার মূর্ছা হয়ে পড়বার উপক্রম, একেবারে চৌকির উপর হাত পা ছেড়ে দিয়ে পড়লেন। একজনের যে 3 স্ত্রী থাকতে পারে এরকম অধর্মের কাণ্ড তার পক্ষে এতই অভাবনীয় যে একটা কথাও বলতে পারলেন না। জ্ঞানদানন্দিনীর 2 ছেলে মেয়ে সুরেন ও ইন্দিরার জন্ম হয়েছিল যখন উনি প্রবাসে ছিলেন। আর উনি যে খুব উদার ছিলেন আমরা বুঝতে পারি, কারণ উনি লিখছেন যে যখন ওর মেয়ে হয়েছিল উনি খুব অসুস্থ ছিলেন, তাই একজন মুসলমান দাই তাকে দুধ খাওয়াতো। কিন্তু তিনি নিজে উদার হলে কি হবে, সমাজ তো অন্যরকম ছিল। কি লিখছেন উনি? আমি যখন 2 ছেলে নিয়ে প্রথমে বাড়ি এলুম তখন আমার খুব আদর হলো। বউয়ের ছেলে না হলে আর আদর হতো না, বাঁজা বউয়ের আদর নেই। 1877 সালে জ্ঞানদানন্দিনী বিলেতে যান তার 3 ছেলে মেয়েকে নিয়ে। আর সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বিলেতে গিয়ে তার খুব ভালো লেগেছিল, একদম নতুন জায়গা, কিন্তু তার অনেক জিনিস নতুন ভালো লেগেছিল। যেমন ছিল বরফ পড়া। সেই বরফ পড়া দেখতে গিয়ে পাতলা শাড়ি পরে তিনি এমন বাইরে চলে গিয়েছিলেন যে তার অসুখ করে গেল। আর তারপর তার সেই অসুখে সময় তার যে ছেলেটি পেটে ছিল সে জন্মায় আর মারা যায়। আর বিলেতে থাকাকালীন তার ছোট ছেলে কবীন্দ্র সেখানে মারা যায়। সত্যেন্দ্রনাথ তাকে পাঠিয়েছিলেন তার ছেলেমেয়ের সঙ্গে, কারণ তার ইচ্ছে ছিল যে ছেলে মেয়ে ইংরেজের ভাষা ও সেখানকার সংস্কৃতি, সেখানকার আদব কায়দা যেন তারা শেখে, যাতে তারা আধুনিক হতে পারে। জ্ঞানদানন্দিনীর আধুনিকা হওয়ার পেছনে সত্যেন্দ্রনাথের যে অবদান ছিল সেটা অস্বীকার করা যায় না। তিনি সব চিঠিতে জ্ঞানদানন্দিনীকে ওখানকার মহিলাদের কথা লিখতেন, স্ত্রী স্বাধীনতা, স্ত্রী শিক্ষা এসবের কথা লিখতেন। আর উনি বলতেন কবে যে আমাদের দেশে এই রকম নারীরা এইরকম হবে। বিভিন্ন বিষয়ে তিনি অনেক অন্যরকম ছিলেন এবং পাশ্চাত্যের যে প্রভাব, যে ভালো দিকগুলো সেগুলোকে উনি মেনে নিতে পেরেছিলেন। উনি চিঠিতে তাদের নিজেদের বিয়ে সম্বন্ধে জ্ঞানদানন্দিনীকে লিখেছেন, তোমার বিবাহ তো তোমার হয় নাই, তাহাকে কন্যাদান বলে। তোমার পিতা কেবল তোমাকে দান করিয়াছেন। আমরা যখন আপনারা স্বাধীনপূর্বক নূতন প্রেমের সহিত বিবাহ বন্ধনে প্রবেশ করিতে পারিব, তখন কি সুখী হইব না? দেশের প্রথম সিভিলিয়ানের স্ত্রী জ্ঞানদানন্দিনী আধুনিকা তো হবেনি। সত্যেন্দ্রনাথ তাকে উদার, শিক্ষিতা, আধুনিকা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি যদি নিজে তা না হতে চাইতেন তাহলে কি আধুনিকা হতে পারতেন? 3 সন্তানকে নিয়ে বিদেশে পাড়ি দেওয়া, ইংরেজি ফরাসি শেখা, মহিলাদের নতুন শাড়ি পরার চল আরম্ভ করা, এসব জিনিস তো তারই করা। 19 শতকে মেয়েদের স্থান ছিল অন্দরমহলে। সে সময় এ বাড়ি ও বাড়ি করতে হলে যেতে হতো পালকিতে। আর এই সময় বোম্বাই থেকে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গাড়ি থেকে নামলেন জ্ঞানদানন্দিনী। আর বাড়িতে যখন প্রবেশ করলেন তিনি বলছেন পুরো বাড়িতে যেন একটা শোকের পরিবেশ তৈরি হলো। এতটাই শোকাতুর হয়ে গিয়েছিলেন সবাই যে বাড়ির চাকর বাকরের চোখে জল। তার সাজগোজ, বেশভূষা,
সবই তো অন্যরকম, এতটাই অন্যরকম যে বাড়ির অন্য বউরা তার সঙ্গে সহজে মিশতে পারেনি। কিন্তু ধীরে ধীরে এই আধুনিকার প্রভাব ঠাকুরবাড়ির মহিলাদের ওপর পড়তে লাগলো। তারা শাড়ির সঙ্গে সেমিজ, জুতো, মোজা এসব পরতেন। আর জ্ঞানদানন্দিনী তার এই পার্সিদের থেকে শেখা, তিনি যে শাড়ির পরার চল আরম্ভ করেছিলেন, নিজে পরতেন, সেটা যাতে অন্য মহিলারাও তার কাছে শিখে পড়তে পারে, তার জন্য তিনি বামাবোধিনীতে একটা বিজ্ঞাপনও দিয়েছিলেন। এই শাড়ি পরে শালীনতা বজায় রেখে মহিলারা রাস্তায় বেরোতে পারতেন। জ্ঞানদানন্দিনীর এই আধুনিকতা কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে খুব একটা গ্রহণযোগ্য হয়নি। ওই যে ভাইসরয়ের পার্টিতে উনি গিয়েছিলেন, একমাত্র মহিলা, বাঙালি মহিলা, যিনি পার্টিতে গিয়ে এতটাই সবার মন জয় করেছিলেন ঠিকই, কিন্তু ঠাকুরবাড়ির প্রসন্ন কুমার ঠাকুর তাকে দেখে রেগে একেবারে গটগট করে সেই পার্টি ছেড়ে বেরিয়ে চলে গেলেন। আর দেবেন্দ্রনাথও তার আধুনিকতা পুরোপুরি মেনে নিতে পারেননি, যার জন্যে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী এক আলাদা বাড়িতে বাস করতে লাগলেন। এইখানে রবীন্দ্রনাথ আসতেন। রবীন্দ্রনাথের সঙ্গে ওর খুব ভাব ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে উনি সেই সময় ওর লেখা কালমৃগয়া, বাল্মীকি প্রতিভা, রাজা ও রানী, এইসব তার নাটকগুলির মধ্যে নিজে তো অভিনয় করেছিলেনই, আর তাছাড়া ঠাকুরবাড়ির অন্য মেয়েদেরও এতে অভিনয় করার উৎসাহ দিয়েছিলেন। আর বলা বাহুল্য, একটি পত্রিকায় কিন্তু তার রাজা ও রানীতে অভিনয় নিয়ে কিন্তু ছিছি হয়েছিল। আর আরেকটা জিনিস উনি আরম্ভ করেছিলেন, সরলা দেবী চৌধুরানী তার আত্মজীবনীতে লিখেছিলেন যে তার মামি মানে জ্ঞানদানন্দিনী যখন বিলেত থেকে ফেরেন, তারপরে উনি বাড়িতে জন্মদিন পালনের উৎসব আরম্ভ করেন। ইন্দিরা দেবী চৌধুরানী, তার কন্যা, জ্ঞানদানন্দিনী ও সত্যেন্দ্রনাথের কন্যা, লিখেছেন যে মা তাকে বলেছেন যে বড় বড় পার্টিতে যাওয়া তার কাছে জুলুম ছিল। তার কাছে খ্রিস্টান, মুসলমান, কোল, ভিল সবাই সমান কদর ছিল। তাই উনি বলতেন যে বড় পার্টিতে না গিয়ে এই কোলদের সঙ্গে কথা বলে তাদের সুখ দুঃখের কথা বলা, জানা অনেক তার কাছে বেশি আনন্দের। রাঁচিতে জ্যোতিরিন্দ্রনাথ থাকতেন পরের দিকে। এখানে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী তার কাছে যান, ও গিয়ে এই জায়গাটা ওদের এত ভালো লাগে যে তারা ঠিক করেন যে ওখানে শেষ বয়সে থাকবেন। 1941 সালে জ্ঞানদানন্দিনী প্রথম আধুনিকা মহিলার মারা যান। ঊনবিংশ শতাব্দীর মহিলাদের আত্মজীবনী নিয়ে এই সিরিজ অর্ধেক আকাশ আপনাদের কেমন লাগছে তা আমাদের মতামত আপনাদের জানাবেন, আমাদের ভালো লাগবে। যারা নতুন এই দেখছেন সিরিজটি বা আগের যে পর্বগুলি আপনারা দেখেননি, তাদের জন্যে লিংক দেয়া রইল। ভালো থাকবেন।